ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। বৃষ্টিতে নোয়াখালী কুমিল্লায় বেড়েছে পানি। লক্ষ্মীপুরে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। দিশেহারা লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু। আশ্রয় কেন্দ্রে খাদ্য সংকট। যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। খাড়ের উপরে রাখছি বউ ফলাফান নিয়ে, এখন খুব কষ্টে। গরিবেরা কিভাবে খাইব? লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। এদিকে পানি বেশি, ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী, আমরা সবাই জরুরি ত্রাণ সরবরাহ করছি। টিএসসি যেন মানবিক সহযোগিতা কেন্দ্র। একের পর এক ট্রাকে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। ওর জমানো কিছু টাকা ছিল, সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা চাই। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও, এটা সবার প্রতি অনুরোধ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘ গুম বিরোধী সনদে যুক্ত হয়নি হাসিনা সরকার। এবার সই করতে চায় অন্তর্বর্তী সরকার। 16 বছরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিশন গঠন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের, জানালেন অ্যাটর্নি জেনারেল। রকিব হুদা কমিশনের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। হাসিনা সরকারের ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা মহাপরিকল্পনা, বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়নের তাগিদ। গত 1 মাসে পোশাক খাতে ক্ষতি প্রায় 2000 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দাবি বিজিএমইএর। এনবিআরকে হয়রানি মুক্ত করার আশ্বাস অর্থ উপদেষ্টা। নারী চিকিৎসক ধর্ষণ হত্যার প্রতিবাদে রণক্ষেত্র কলকাতা। মমতার পদত্যাগের 1 দফা দাবিতে নবান্ন ঘেরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পশ্চিমবঙ্গে কাল 12 ঘণ্টা হরতাল। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনপদ। এখনও অপরিবর্তিত লক্ষ্মীপুরের পরিস্থিতি। বানের পানিতে ডুবে আছে হাজার হাজার ঘরবাড়ি। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে মানুষ। বিপর্যস্ত অবস্থায় গবাদি পশুও। সাধারণ মানুষের অভিযোগ, এমন পরিস্থিতিতেও সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে নিত্যপণ্যের দাম। লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন আতাউর কাউসার। লক্ষ্মীপুর উপজেলার মান্দারি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা আছি এবং গত 1 সপ্তাহ ধরে এখানে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এলাকাবাসী এবং তারা বলছেন নৌকা ছাড়া চলাচলের আর কোনো উপায় নেই। আর যার কারণে এই 1 সপ্তাহ ধরে পানিবন্দী থাকার পরেও তারা কোনো ধরনের কোনো ত্রাণ পাননি, কোনো সাহায্য সহযোগিতা পাননি। চলাচলের কোনোই উপায় নেই এই নৌকা ছাড়া। যে পরিমাণে পানি এখনো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে, এটি যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আর 2-1 দিন পরে তারা এই বাসায়ও থাকতে পারবেন না। এই আশঙ্কা নিয়েই দিন যাচ্ছে তাদের। সাথে রয়েছে প্রচণ্ড ক্ষুধা, কারণ রান্না করার উপায় নেই, পাচ্ছেন না কোনো ত্রাণ। এমত অবস্থায় সরকারের কাছে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের সকলের কাছে তারা আকুল আবেদন জানিয়েছেন যেন তাদের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়। আশেপাশে কোনো নৌকা নাই, যদি নৌকাতে উঠতে হয় তাহলে এভাবে ভিজে যাইতে হয়। ঘরের ভিতরে পানি, তারপরে খাড়ের উপরে রাখছি বউ ফলাফান নিয়ে, এখন খুব কষ্টে। আমরা তিলে তিলে গড়াই 2 টাকা 1 টাকা করে জমাই এই ঘর দরজা করছি, সান ভাঙি কি অবস্থা হয়ে গেছে। আজকে মনে হয় 1 সপ্তাহ ধরে আমরা পানির নিচে ডুবা। এখানে চারপাশে পানি এমনভাবেই বিস্তৃত হয়েছে যে আসলে নৌকা ছাড়া আর চলাচলের কোনো উপায় নেই। সেক্ষেত্রে আশপাশের বাড়িগুলোর কি অবস্থা সেটি কিন্তু সহজেই বোঝা যায়। যে ঘরগুলো নিচু জায়গায় অবস্থিত সেই অধিকাংশ ঘর পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। 7 দিন হয়ে গেলেও কোনো রকমের ত্রাণ পায়নি এমনটি বলছেন বন্যায় দুর্গত যে সকল মানুষ আছেন তারা। এই সুযোগে কতিপয় ব্যবসায়ী জিনিসপত্রের দাম এমনভাবে বাড়িয়েছে যে তারা আসলে শুকনা খাবার যে কিনে খাবেন সেই উপায়টিও নেই। 15 টাকার গ্যাস এখন 2400 টাকা। এই বিপদের মধ্যে এইভাবে দাম দস্তুর বাড়াই দিয়েছে মাল সামানার। গরিবেরা কিভাবে খাইব? মুড়ি ধরনা কালিয়া 110 টাকা করে কিনছে মানুষে। ইয়ারও সেনা তো বাজারে নাই, সবকিছুর দামে বাড়ে গেছে। তাদের এখন অপেক্ষা কখন নামবে পানি, কখন ফিরতে পারবে ঘরে, কখন ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।
ফেনীর সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী জেলার প্রায় 10 লাখ মানুষ। চরম দুর্ভোগে বাসিন্দারা। সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, ছাত্র জনতার চেষ্টায় উদ্ধার এবং খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গত 8 দিন আগে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এবং অতিবৃষ্টির কারণে ফেনীতে যে বন্যা সৃষ্টি হয়েছিল এবং লোকালয়ে যে পানি ঢুকে তলিয়েছিল, সেই বন্যা পরিস্থিতির আজ কিছুটা হলেও উন্নতি হয়েছে। উন্নতিটা এ কারণেই যে থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা যে পুরোপুরি ভঙ্গুর ছিল, আজ সে পানি নেমে যাওয়ায় প্রধান সড়কগুলো থেকে কিছু কিছু জায়গায় পরিবহন চলতে শুরু করেছে। অনেকের ঘরের পানি কিছুটা কমলেও পুরোপুরি কমেনি এবং উঠানে বা ঘরের মেঝেতে এখনো পানি রয়েছে। ঘর বাড়ি যা আছে সবকিছু পানি উঠে গেছে, মানুষ এখন রান্না বাড়িও কোনো খাইছে না। লক্ষ লক্ষ টাকার মাছ, মুরগির ফার্ম বাসি গেছে। অনেক পানি, নাই বাতখানা, শুধু মানুষের ত্রাণের উপর নির্ভর। বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ত্রাণ ফেনীতে আসছে, তবে সে সকল ত্রাণ সম্ভব বন্টন না হয় একটা অব্যবস্থাপনার কারণেই সবাই পাচ্ছেন না। কেউ কেউ একাধিকবার পেলেও অনেকে আবার মোটেই পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বনবাসী মানুষেরা। দূরবর্তী এলাকা যেগুলো হচ্ছে রাস্তা বা যেদিকে পানি বেশি ওদিকে মানুষ যেতে পারছে না, ওরা ত্রাণও পাচ্ছে না, ওদের অবস্থা খুব বেগতিক হয়েছে। 1 সপ্তাহের ভিতরে কোনো ত্রাণের কোনো সন্ধানে পাই নাই। তাদেরকে যে একটা মানুষ যায় দেখে আসছে ওই রকমও কোনো নজির নাই। যদিও এ সকল ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন বলছে শীঘ্রই সকল সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য জরুরি ত্রাণ সরবরাহ করছি। ছাত্র জনতা, প্রশাসন, সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসংকুল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবো। বন্যার এই পরিস্থিতিতে এসে ফেনী এবং নোয়াখালীর দক্ষিণে কোম্পানিগঞ্জের মুসাপুর এলাকায় যে রেগুলেটরটি ছিল সেটি গতকাল ভেঙে যাওয়ায় এই অঞ্চলের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক নতুন করে তৈরি হয়েছে। বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ধরনের ওষুধ এবং মেডিকেল টিম বেশি করে দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। উজানের ঢলে নোয়াখালীর মুসাপুর স্লুইস গেটের 23 ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণে ভেঙে পড়েছে এটি। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকের ছবি নিয়ে রিপোর্ট। রোববার গভীর রাত, স্রোতের তোড়ে হঠাৎই ফাটল ধরে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুছাপুর ইউনিয়নের 23 ভেন্ট রেগুলেটরে, যার এক পাশে রয়েছে ছোট ফেনী নদী আর অন্য পাশে সন্দ্বীপ চ্যানেল। সময় গড়ার সঙ্গে সঙ্গে মাঝ বরাবর দেবে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় রেগুলেটরটি। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সেনাবাহিনীর একটি দল। ভাটার সময় বন্যার পানি নেমে গেলেও জোয়ারে আবার লোকালয়ে পানি প্রবেশের শঙ্কা তাদের। আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে রেগুলেটর ধসে গেলেও বন্যার পানি নিষ্কাশনে কোনো বাধা সৃষ্টি হবে না। 650 মিটার দূরে আপনার হচ্ছে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত, এখানে ওই ধরনের কোনো কিছু হবে না, কোনো লোকালয় নাই, লোকালয় প্লাবিত হবে না। স্থানীয়দের অভিযোগ, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব আলী রেগুলেটরের আশপাশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করতেন। এতে ঝুঁকি বাড়ে। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় কোম্পানিগঞ্জের সঙ্গে ফেনীর সোনাগাজীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট ফেনী নদীর পাড়ে বসবাসকারী প্রায় 50টি পরিবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বৃষ্টির পানি মনে করেন ব্রিজ ভাঙি গেছে, আমাদের জায়গা ভাঙি চলে যেতেছে, ঘর দুয়ার সব কিছু ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা, তার নেতৃত্বে মুসাপুর ইউনিয়নের চেয়ারম্যান, তারা বালু উত্তোলন করে সম্পূর্ণ কোল করে ফেলেছে। আব্দুল কাদের মির্জা সহ তারা সিন্ডিকেট হয়ে এই বালু তোলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে। 2005 সালে কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে উপকূলীয় এলাকায় 23 ভেন্টের এই রেগুলেটর নির্মাণ করা হয়। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে 23টি রেডিয়াল গেট ও ফ্ল্যাপ গেট স্থাপনে ব্যয় ধরা হয় 19,44,74,000 টাকা। সময় সংবাদ, নোয়াখালী। ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলের বন্যা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এদিকে আগামী 24 ঘন্টায় দেশে বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বন্যা পরিস্থিতিতে তেমন প্রভাব ফেলবে না বলেও জানানো হয়েছে। সমুদ্রের সতর্ক সংকেত ছিল 3 নম্বর সতর্ক সংকেত, এটি আজকে সকাল 9টায় এই সতর্ক সংকেত উঠিয়ে ফেলা হয়েছে। কালকে বিশেষ করে দেশে সার্বিকভাবে বৃষ্টিপাত আরও কিছুটা কমে যেতে পারে এবং এরপর 29 তারিখে বৃষ্টিপাত কিছুটা থাকলেও সেটা আপনার দেশের ইস্টার্ন পার্ট অর্থাৎ চট্টগ্রাম, সিলেট এইসব ডিভিশনে বৃষ্টিপাত কিছুটা থাকতে পারে। 29 তারিখের পরবর্তী সময়ের দিকে যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বৃদ্ধি পেতে পারে। আর এছাড়া আপনার দেশের যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। দেশের পূর্বাঞ্চলীয় বন্যা আক্রান্ত জেলাগুলোর প্রায় সবগুলোতেই পানির সমতল হ্রাস পেয়েছে এবং গত 72 ঘন্টায় 13টি পয়েন্টে থেকে বর্তমানে একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 12টি পয়েন্টই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে এবং আগামী 24 ঘন্টায় পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। বন্যায় এখনও 12 লাখের বেশি পরিবার পানিবন্দী। এ পর্যন্ত 27 জনের মৃত্যু ও 2 জন নিখোঁজ রয়েছেন। বন্যার্তদের সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বেসরকারি সংস্থা প্রতিদিন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে সহযোগিতা পাঠানো হচ্ছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। বন্যা কবলিত 11টি জেলার 74টি উপজেলায় এখনও পানিবন্দী 12,07,429টি পরিবার। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 57 লাখ। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হলেও প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ত্রাণ না পাওয়ার পাশাপাশি বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। এ অবস্থায় দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সাধারণ মানুষের দেয়া ত্রাণ সামগ্রী কিভাবে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এসব তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও এনজিও প্রতিনিধিরা। বাংলাদেশের মানুষের যে আসলে এক এবং অভিন্ন যে কোনো সংকট নিরসনে তারা যে রাজপথ থেকে শুরু করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সেটা কিন্তু আমাদের কাছে খুবই স্পষ্ট। 6 দিনে নগদ অর্থ কালেকশন হয়েছে 5,73,99,690 টাকা। এ সময় সবশেষ বন্যা পরিস্থিতি ও সার্বিক ক্ষয়ক্ষতির তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন, মৃতের সংখ্যা 27। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের অধিকাংশ জায়গাতেই পানি হ্রাস পাবে। এদিকে সরেজমিন ঘুরে দুর্গত এলাকার চিত্র তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যে স্থান থেকে পানি নেমে যাচ্ছে সেই সমস্ত জায়গায় যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। বন্যা কবলিত প্রতিটি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ থাকার কথাও জানায় মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা 6ষ্ঠ দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন জেলার বন্যা কবলিতদের পাশে দাঁড়াচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। পর্যাপ্ত জায়গা না থাকায় এদিন নগদ অর্থ ছাড়া কিছুই জমা নেওয়া হয়নি টিএসসি প্রাঙ্গণে। বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। মাত্র 5 দিনেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ যেন একটি ত্রাণের পাহাড়। এখন পর্যন্ত মোট 6,77 লাখ টাকা সংগ্রহের পাশাপাশি জমা পড়েছে বিপুল পরিমাণ শুকনো খাবার, পানি, শিশু খাদ্য, কাপড়, ঔষধ সহ বিভিন্ন পণ্য। এসব ত্রাণ সামগ্রী পৌঁছেও যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। বৈষম্যহীন বাংলাদেশের আরও এক দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। যেসব জায়গায় আমাদের আওতার ভিতরে আছে সে জায়গাগুলো সেনাবাহিনী এবং আমাদের টিম রেস্কিউ টিমে কাজ করে এই সাপোর্টটা দিচ্ছে। যারা পানিবন্দী আছে তারা কি অনেক কষ্ট আছে, তাদের সুখের জন্য, তাদের একটু কাপড়ের জন্য, তাদের একটু শুকনো খাবারের জন্য আমরা কষ্ট এই কাজটা করতেছি। অল্প কিছু টাকা জমলে এখানেই দেন, ট্রাকে করে পিকনিক করার কোনো মানে হয় না। এখানে কাজ করেন, কোনোভাবে কাজ করলেই হয়। ওই এলাকার প্রশাসন হোক, যে মানুষগুলো ডিস্ট্রিবিউট করছে তারা হোক, তাদের প্রতি বিনীত নিবেদন এই দুর্যোগকালীন সময়ে দয়া করে
নীতি নৈতিকতা হারাবেন না, ব্যক্তিত্ববোধ হারাবেন না। বায়াসড হয়ে খালি নিজের কাছের কিছু মানুষ, নিজের পরিচিত কিছু এলাকা এরকম জায়গায় বারবার না দিয়ে সবার কথা চিন্তা করে যেন সবার কাছে যায় ত্রাণটা একবারের জন্য হলেও, এটা সবার প্রতি অনুরোধ। পর্যাপ্ত জায়গা না থাকায় ষষ্ঠ দিনে এসে ত্রাণ সংগ্রহের স্থান টিএসসি থেকে সরিয়ে নেওয়া হয় জিমনেশিয়ামে। শুধুমাত্র আর্থিক সহায়তা দাতাদেরই আসতে দেওয়া হচ্ছে টিএসসি প্রাঙ্গণে। জন্মদিনের টাকা, কোর্সের ফি, আবার কেউ ব্যাংকে জমানো টাকা নিয়েই ভিড় করছেন টিএসসি চত্বরে। কোডিং এর কোর্সের জন্য জমাইছিলাম, এখন এখানে জমা দিয়েছি। মেয়ে বলছে যে আমি আবার যাব, তো ওর জমানো কিছু টাকা ছিল সেগুলো আজকে দিয়ে গেল। আমাদের ছাত্ররা যেভাবে এগিয়ে আসতেছে, আমাদের গার্ডিয়ানদেরকে ওইভাবে এগিয়ে আসা উচিত। এইগুলি সুন্দরভাবে আগায় নিয়ে যাক, এইটাই আমরা আর হানাহানি মারামারি দেখতে চাই না। সবাই বলছেন বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সূচনা হলো নতুন এক বাংলাদেশের, যোগাচ্ছে সাহসও। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক আহ্বানের পরও গত 16 বছরে জাতিসংঘ গুম প্রতিরোধ সনদে যুক্ত হয়নি শেখ হাসিনা সরকার। তবে এই সনদে যুক্ত হওয়ার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। 30 আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগেই যুক্ত হতে চায় বাংলাদেশ। এদিকে গত 16 বছরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে সরকার। রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সমালোচকদের গুম ও অপহরণের পাহাড় সম অভিযোগ 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র। গত 16 বছরে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার একটি কমিশন গঠন করেছে সরকার। 5 সদস্যের এই কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গুম প্রতিরোধে জাতিসংঘের একটি সনদ থাকলেও গত 16 বছরে আওয়ামী লীগ সরকার তাতে স্বাক্ষর করেনি। জাতিসংঘের বাধ্যতামূলক 9টি সনদের মধ্যে 8টিতেই সই করলেও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গুম প্রতিরোধ বিষয়ক কনভেনশনটি বারবার এড়িয়ে যায় শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছে। এবারে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব। সূত্র জানায়, গত কয়েকদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুম বিরোধী সনদ সইয়ের বিষয়ে 2টি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। আগামী 30 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এদিকে তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গোভেন। জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল বুধবার মধ্যরাতে ঢাকায় আসেন। জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বরি মুঙ্গোভেন জানান, তদন্তের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। Really to discuss the ways in which the UN could conduct an investigation and fact-finding into what's happened in the past 2 months, as requested by the interim government, but also looking at some of the areas we could assist and support the interim government and people of Bangladesh going forward. So এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে বিভিন্ন বাহিনীর আরও সদস্য নেয়ার প্রস্তাব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব। ইউএন মিশনে বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে
তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। এর আগে সকালে ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। উপদেষ্টা বন্যা দুর্গত এলাকায় কৃষি খাতের উন্নয়নে চীন সরকারকে সহযোগিতা করার অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও রাষ্ট্রদূতকে জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রকিব হুদার কমিশনের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী বলছেন 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসার সহকারী 2014 সালের জাতীয় নির্বাচনের 2 বছর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় কাজী রকিবউদ্দিন আহমেদকে। সেই কমিশনের অধীনেই অনুষ্ঠিত হয় একতরফা 10ম সংসদ নির্বাচন। রকিবের মেয়াদ শেষের পর দায়িত্বে আসেন KM নুরুল হুদা। 2017 সালে নিয়োগ পান তিনি। তাদের অধীনে অনুষ্ঠিত হয় 2018 সালের আরেকটি বিতর্কিত নির্বাচন। রকিব ও হুদা কমিশনের 2টি নির্বাচনই দেশে বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2022 সালে এসে এই 2 কমিশনকে দায়মুক্তি দেয় আওয়ামী লীগ। মঙ্গলবার দায়মুক্তির বিধান চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয়। শুনানি শেষে তাদের নিয়োগ ও দায়মুক্তি কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী বলছেন, চূড়ান্ত শুনানিতে তাদের নিয়োগ অবৈধ হলে প্রশ্ন উঠবে তাদের অধীনে হওয়া 14-18 নির্বাচন নিয়েও। কারো অফিসে বসারই বৈধতা না থাকে, অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটাই বৈধ না হয়ে যায়, তাহলে কি করে একজন মানুষের কৃতকর্ম বৈধ হবে? তার অংশ হিসেবে 2014 সালে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন হয়েছে। আপনারা সবাই তার সাক্ষী। দুনিয়া জুড়ে 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হাইকোর্টকে বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কোনো ইচ্ছে নেই বর্তমান সরকারের। একই সঙ্গে ব্যক্তির অপরাধের দায় সংগঠনের উপর দেয়ার পক্ষে নন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটি আদালত নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু 7 দিন ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 6 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। ঢাকা সিএমএম আদালতে আসামিদের তোলা হলে আদালত এই আদেশ দেন। হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌনারেশ দেখানো হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই ঘটনার স্থানে রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন না। হাসানুল হক ইনু সাহেবের বাইপাস করা এবং তাকে চিকিৎসা করার জন্য জামিন মুক্তি করা, জামিন দেওয়ার জন্য, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন, রিমান্ড মঞ্জুর করেছেন। অন্তর্বর্তী সরকারকে আন্তর্জাতিক মঞ্চে সব সহায়তা দেওয়া হবে বলে জানালো রাশিয়া। এছাড়া বাংলাদেশের বন্যায় উদ্বিগ্ন দাবি করে যে কোনো সহায়তার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এদিকে সৌদি আরবও বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া, পাকিস্তান এবং সৌদি আরবের কূটনীতিকরা। সরকার গঠনের পর এখন একে একে বিভিন্ন দেশের কূটনীতিকরা আলাদা করে দেখা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধি এবং রপ্তানি বাড়ানোর আহ্বান জানান। রাশিয়া বহির্বিশ্বে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করবে জানিয়ে ম্যান্টিটস্কি প্রধান উপদেষ্টাকে বলেন, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চূড়ান্ত ধাপে। আশা করা হচ্ছে এখান থেকে 2025 সালেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পরে একই জায়গায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সাইদ আহমেদ মারুফ। তিনি জানান, বন্যায় বাংলাদেশের বিপর্যস্ত অবস্থায় পাকিস্তানের নাগরিকরা উদ্বিগ্ন। যে কোনো সহায়তায় ইসলামাবাদ প্রস্তুত বলেও প্রধান উপদেষ্টাকে জানান হাইকমিশনার। এছাড়া ভিসা সহজীকরণ এবং দুই দেশের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেয়ার অনুরোধও জানায় পাকিস্তান। ডক্টর মোহাম্মদ ইউনুস সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করে সবার স্বার্থে ইউরোপীয় ইউনিয়নের মডেল দাঁড় করানোর ধারণা তুলে ধরেন। সবশেষ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। সৌদিকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ডক্টর ইউনুস দেশটিতে বসবাস করা অনিবন্ধিত 69,000 বাংলাদেশের পাসপোর্ট নবায়নের ইস্যু নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের লজিস্টিক্স, সেবা খাত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌদি আরব বিনিয়োগে আগ্রহী বলে প্রধান উপদেষ্টাকে জানান দেশটির রাষ্ট্রদূত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে আর নির্বাহী আদেশে নয়, গণশুনানির ভিত্তিতেই নির্ধারিত হবে গ্যাস বিদ্যুতের দাম। সন্ধ্যায় জারি করা হয় এ সংক্রান্ত অধ্যাদেশ। রাষ্ট্রপতির জারি করা এ অধ্যাদেশে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের 34 ক ধারা বিলুপ্ত করা হয়, যার ফলে এখন থেকে আর নির্বাহী আদেশে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করতে পারবে না সরকার। আগের মতোই গণশুনানির ভিত্তিতে দাম ঠিক করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগ আমলে বিশেষ পরিস্থিতিতে নির্বাহী আদেশে সরকারকে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয়ের ক্ষমতা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল। এর আগে এককভাবে এই এখতিয়ার ছিল বিইআরসির। মঙ্গলবার জারি করা অধ্যাদেশের ফলে এখন থেকে গণশুনানির ভিত্তিতে গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের একক ক্ষমতা আবারও ফিরে পেল বিইআরসি। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দলের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার জন্য ভারতকে বিচারের মুখোমুখি হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, জনগণ প্রতিবেশী রাষ্ট্রের শাসন চায় না, বরং দেশের মানুষের শাসন চায়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এমন একটি বিপ্লবের কথা আপনারা বইতেই পড়েছেন। দেশকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। আমরা প্রতিবেশী রাষ্ট্রের শাসনও চাই না, অন্য কোনো শক্তিরও শাসন চাই না, জনগণের শাসন চাই। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ক্যান্টনমেন্ট কখনো দুর্বৃত্তদের আশ্রয়ের জায়গা হতে পারে না। ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা রোববার আনসার বাহিনীর বেশে সচিবালয়ে আক্রমণ চালিয়েছে বলেও অভিযোগ করেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে। এটি কোনো আনসার বাহিনী নয়। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য লীগ, এইসব লীগেরা
পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে। এদিন সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেএম জাহিদ হোসেন বলেন, পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয়, মানব সৃষ্ট। ইচ্ছাকৃতভাবে পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশের ওপর যে নির্যাতন চালাচ্ছে তার বিচার আন্তর্জাতিক আদালতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আর আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট। বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বন্যা কবলিতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর জাহিদ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ভূ রাজনীতির ক্ষেত্রে ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণেই আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, অভিন্ন নদীর উজানে নানা প্রকল্প নিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বাংলাদেশের উচিত জাতিসংঘে এর প্রতিকার দাবি করা। একই সঙ্গে সমীক্ষা অনুযায়ী বর্তমান সরকারের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খুব দ্রুত উদ্যোগ নেওয়া। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 1997 সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন অনুযায়ী অভিন্ন নদীর পানি এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। অথচ তিস্তা এর উপনদীতে গজলডোবা সহ একাধিক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দীর্ঘ সময় ধরে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে ভারত। এমনকি কোনো পূর্বাভাস ছাড়াই পানি ছাড়ছে উজানের এই দেশ। এতে ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে, আর শুষ্ক মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত পানি। অভিন্ন নদীতে কোনো প্রকল্প গ্রহণ করে সেটি জানানোর নিয়ম, যদি কখনো পানি ছেড়ে দিতে হয় সেটাও জানানোর নিয়ম। তারা কিন্তু বারবার কোনো রকম না জানিয়ে এই পানি ছেড়ে দেয়। এমন পরিস্থিতিতে দাবি ওঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। 2018 সালে যার একটি সমীক্ষা শেষ করে চীন, কিন্তু ভূরাজনৈতিক দ্বৈরথে সেই প্রকল্প ভারতের হস্তক্ষেপে ঝুলে যায়। অধিকার কর্মীরা বলছেন, ভারতের কর্তৃত্ববাদী স্বার্থ আর বিগত সরকারের অতি ভারত প্রীতির কারণে শুধু তিস্তা মহাপরিকল্পনাই নয়, আটকে আছে তিস্তা চুক্তিও। কেন এই অঞ্চলের মানুষ ভারতের বিরোধিতা করতেছে? কারণ তিস্তা 1.5 যুগ ধরে ঝুলে আছে। এখানে আমাদের দেশের যে স্বার্থ, বন্ধুত্বমূলক স্বার্থ এখানে রূপান্তরিত হয় নাই, কর্তৃত্ববাদী স্বার্থ রূপান্তরিত হয়েছে। ভারতের এমন আগ্রাসী নীতির কারণে মারাত্মক সংকটে উত্তরের জনজীবন, চাষাবাদ, প্রাণবৈচিত্র্য সহ সামগ্রিক পরিবেশ। প্রত্যাশা, বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়নের পথে হাঁটবে উত্তরের কোটি মানুষের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা। একই সঙ্গে আলোর মুখ দেখবে তিস্তা চুক্তিও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সমতলের স্বাধীনতার স্বাদ এখনও পার্বত্য অঞ্চলের মানুষের কাছে অধরা বলে মন্তব্য করেছেন আয়নাঘর থেকে সদ্য মুক্তি পাওয়া মাইকেল চাকমা। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর অন্যতম এই সংগঠক অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে আছে পার্বত্য অঞ্চলে। পাহাড়ে শান্তি ফেরাতে সরকারের কাছে 8 দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। পার্বত্য অঞ্চলের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা সদ্য মুক্তি পেয়েছেন আয়নাঘর থেকে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তার উপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের বর্ণনা দেন তিনি। এটুকু আমি বলতে পারি ওই আয়নাঘর সম্বন্ধে, সেটা হচ্ছে অনেক একটা অমানবিক। হিটলার যেভাবে কনসেন্ট্রেশন ক্যাম্পের লোকজনকে ধরে নিয়ে রাখতো, ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম একটা জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক অমানবিক অবস্থায় রাখা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেলেও পার্বত্য অঞ্চল এখনো অন্ধকারেই রয়ে গেছে বলে মনে করেন মাইকেল চাকমা। দেশের মানুষ এখন মুক্ত হাওয়ায় প্রাণ ভরে শ্বাস নিতে পারছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনো স্বাধীনতার সে স্বাদ পায়নি। পাহাড়ে এখনো পরিবর্তনের হাওয়া পৌঁছেনি। আওয়ামী সরকারের আমলে যে শান্তি চুক্তি হয় তার মধ্য দিয়ে পাহাড়ে শান্তি ফেরেনি বলেও অভিযোগ করেন মাইকেল চাকমা। পার্বত্য অঞ্চলে সংগঠিত সকল হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল এবং বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্তের আহ্বান জানান তিনি। শান্তি চুক্তির ব্যাপারে
আমাদের অবস্থানটা পরিষ্কার ছিল যে আমরা এই চুক্তিকে একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি, যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শান্তি প্রতিষ্ঠা হয়নি। সকল হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করতে হবে। ইউপিডিএফ এর সকল কারাবন্দীদের মুক্তিও চান মাইকেল চাকমা। গত 15 বছরের শাসনামলে ইউপিডিএফকে স্বাভাবিক গণতান্ত্রিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। গত 1 মাসে পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। ঘুরে দাঁড়াতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দাবি করেছে বিজিএমইএ। ছাত্র আন্দোলন, বন্যাসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ। তাতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মঙ্গলবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে বিজিএমইএ নেতারা সাংবাদিকদের জানান, সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকা। এনবিআর, এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা। এখন এলসি করতে গেলে ওই মার্জিন চাওয়া হচ্ছে, এইগুলো আমরা তুলে ধরেছি এবং এই ব্যাপারে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে বা অর্থ সচিবের সাথে কথা বলে এইগুলি ব্যবস্থা নেবেন। চাঁদাবাজি হচ্ছে, সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি, উনি এগুলো ব্যাপারেও আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছে। ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তের ব্যাংক ঋণ। প্রায় 15-16-17 দিনের মতো প্রোডাকশন বন্ধ ছিল, যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাংকে দিতে পারবে না। ফ্লাডের কারণে আমাদের 4-5 দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই। এই সমস্ত কারণ মিলে আমরা একটা সহযোগিতা চেয়েছি। এদিকে অর্থ উপদেষ্টা দপ্তরে আসেন সিটি, মেঘনা, বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো। বৈঠক শেষে শিল্প মালিকরা জানান, সরবরাহ সহ আমদানি পর্যায়ের সব হালনাগাদ তথ্য সরকারকে জানিয়েছেন তারা। আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের কোন কোন আইটেম, এসেনশিয়াল আইটেম, তেল, চিনি, ডাল, নুন, গম, এগুলোর বর্তমান পরিস্থিতি ওনাকে অবহিত করছি। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তাদের কিছু সমস্যা আমরা আলাপ করেছি, স্পেসিফিক অনেক কতগুলি সমস্যা আছে, সেইগুলো খুব বিশাল কিছু না, সেগুলো অনেক সময় আগের সময়গুলোকে ইগনোর করা হয়েছে, উইল সলভ ইট। পরে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে দূর করা হবে সব প্রতিবন্ধকতা। যে ট্যাক্স দেয় তাকে জোর করে নাও, আর যে দেয় না তাকে ছেড়ে দাও, ওইগুলো এখন হবে না। এ সময় হয়রানি ছাড়া সময় মতো রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে এনবিআর কর্মকর্তারা তাদের সেবা নিশ্চিত করবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান। যাতে আমরা দ্রুততম সময় তাদেরকে সার্ভিস দিতে পারি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নিখোঁজের 3 দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় 2 মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। পলাতক শিক্ষক জুনায়েদ হত্যায় জড়িত বলে অভিযোগ স্বজনদের। 2 ছাত্রীকে মাদ্রাসায় দিয়ে আসার 3 দিন পর রাস্তার পাশে পাওয়া গেল মরদেহ। স্বজনরা জানান, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ময়না বেগম ইসলামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার হিফজ বিভাগের 2 শিক্ষার্থী নাইমা ও মাইমুনাকে মাদ্রাসায় দিয়ে আসে তার পরিবার। পরদিন সকালে শিক্ষক মোহাম্মদ জুনায়েদ পরিবারের কাছে ফোন দিয়ে জানায়, নাইমা ও মাইমুনাকে কোথাও পাওয়া যাচ্ছে না। স্বজনরা মাদ্রাসায় এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষক অসংলগ্ন কথাবার্তা বলেন। মঙ্গলবার সকালে সাদিকপুর রাস্তার পাশ থেকে ওই 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, মাদ্রাসার শিক্ষক জুনায়েদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। শুক্রবারে আমার আম্মু এদেরকে নিয়ে মাদ্রাসায় আসে। মাদ্রাসায় আসার পরে ওদের মাদ্রাসায় দিয়ে আসে। দেওয়ার পরে শনিবার সকালবেলা আমাদের বাসায় কল যায়। কল যাওয়ার বলতেছে যে আপনাদের মেয়ে তো আমরা মাদ্রাসায় পাইতেছি না। আজকে হজরের সময় আমার ভাইয়া গেছেন মসজিদ আজান দিত, গিয়া দেখে হাতের মাঝে 2টা মানুষ ডকুমেন্ট দেন, সিসি ক্যামেরার আমার দেখান কিভাবে বাইরে লোক কি কেমনে গেল, কার সাথে গেল। অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। পিএম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আমরা আসল ঘটনা জানতে পারবো। এই বিষয়টা পুরো বিষয়টা তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। নিহত নাইমা আক্তারের বাড়ি সদর উপজেলার কালিসীমায় এবং মাইমুনা আক্তারের বাড়ি একই উপজেলার সাদিকপুরে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বন্যার কারণে শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এতে পরিবহন সংকটে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই খাতুনগঞ্জ।
বন্যার প্রভাব পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অর্থনীতিতে। স্বাভাবিক সময়ে ট্রাক কাভার্ড ভ্যানের দীর্ঘ সারিতে যানজট লেগে থাকত দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। তবে গত এক সপ্তাহ ধরে পাল্টে গেছে সেই চিত্র। পানি উঠায় শত শত পণ্যবাহী পরিবহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। সড়কে পরিবহন জটের কারণে ঢাকার বাজারে পণ্য নিয়ে আসা ট্রাকের সংখ্যা কমেছে। অন্যদিকে পণ্য পরিবহন সংকটে পড়েছে খাতুনগঞ্জ, কমে গেছে বেচাকেনাও। বন্যা পরিস্থিতি শিগগিরই উন্নতি না হলে সংকট আরও বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কাজ না থাকায় কর্মহীন অনেক শ্রমিকও। বন্যার পানির জন্য মালটাল আসে না। গত সপ্তাহ এই বর্তমানে সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মাল আসে নাই। এখানে বিভিন্ন জায়গা থেকে পণ্য সরবরাহ হয়, আবার এখানে বিভিন্ন জায়গায় পণ্য আনা হয়। সেক্ষেত্রে আমরা দুটো সমস্যা ফেস করছি। গাড়ি ঘোড়া কম আসে, মাল কম আসে, যানজটের লেগে আসতেছে না, রোডঘাট ভাঙ্গা। সরবরাহ সংকটে দাম বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের। এরই মধ্যে 4-5 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে রসুনেরও। আগে থেকে বাড়তে থাকা ডালের দামের সঙ্গে আমদানি কম থাকায় নতুন করে ছোলার দামও বেড়েছে। বাজার প্রায় সেম আছে, হয়তো কোনো যেসব মাল একটু শর্ট আছে ওগুলো 2-1 টাকা বেশি বলতে। সব ধরনের ভোজ্য তেলের দাম কেজিতে 2 টাকা বেড়েছে, তবে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে চিনির দাম। আমরা প্রতি কেজি 122 টাকা করে বিক্রি করতেছি কেজি, আবার সোয়াবিন বিক্রি করতেছি 156 টাকা কেজি। সাধারণ সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 250 থেকে 300 ট্রাক ভোগ্যপণ্য পরিবহন হয়ে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সাহিত্যের অনন্য রূপকার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি এসেছিলেন জ্যৈষ্ঠে আর বিদায় নিয়েছেন ভাদ্রে। যেন ধ্রুবতারার মতোই ছিল তার আবির্ভাব। শোষিত নিপীড়িত মানুষের বঞ্চনার ক্ষোভ দীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিল তার কণ্ঠে। সে এমনই এক কবি যিনি প্রেম ও দ্রোহ একসঙ্গে ধারণ করেছেন বুকে। সাম্যের গান যেমন গেয়েছেন, বলেছেন স্বাধীনতার কথাও। জীবনের কোনো কিছুতেই পরোয়া না করা শাশ্বত এই কবি বাঙালির কাজী নজরুল ইসলাম। চোখ মেলেই তিনি যে সমাজ আর রাষ্ট্র দেখেছেন তা ছিল সাপদ সংকুল। তাই তো স্বভাবতই তাকে বেছে নিতে হয়েছে বিদ্রোহের পথ, যেতে হয়েছে কারাগারে। তবু থামেনি নজরুলের প্রতিবাদী কণ্ঠস্বর। বেদনাকে দ্রোহে রূপান্তর করে বঞ্চনাকে ঠাঁই দেন হৃদয়ের গহীনে। ছোট গল্প, উপন্যাস, গান, নাটক লিখলেও নজরুল মূলত কবি। কবিতার পাশাপাশি তার রচিত প্রায় 3000 গানের বাণী যুগে যুগে হয়ে ওঠে মানবতা ও সাম্যের পক্ষে শক্তিশালী হাতিয়ার। আজীবন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েও কবি কখনো আপোষ করেননি, মাথা নত করেননি বিত্ত বৈভবের কাছে। চির উন্নত মমশির বলে আজীবন সংগ্রাম করে গেছেন শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য। লেখক জীবনের ব্যাপ্তি মাত্র 22 বছর হলেও সৃষ্টি সংখ্যা কিংবা সাহিত্যের বিচারে নজরুল যেন এক দূরতম দ্বীপ, যেখানে পৌঁছানো যায় না, কেবল গ্রহণ করা যায় তার অমৃতধারা। যুগে যুগে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দ্রোহে সংগ্রামে নজরুল এখনও উপস্থিত। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রণক্ষেত্র কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের 1 দফা দাবিতে মঙ্গলবার নবান্ন ঘেরাও করে ছাত্র জনতা। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস, রিপোর্ট সুব্রত আচার্যের। বিকেলে রাজ্য বিজেপির পক্ষ থেকে ফের লালবাজার ঘেরাওয়ের ডাক দেওয়া হলে সেখানেও বাধে খণ্ডযুদ্ধ। পুলিশি নির্যাতনের অভিযোগে বুধবার 12 ঘন্টার পশ্চিমবঙ্গে হরতালের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের দাবি, নবান্ন ঘেরাও কার্যত বিফল হওয়াতে এবার হরতালের ডাক দিয়েছে গেরুয়া শিবির। এদিকে আগামী 3 সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাম কংগ্রেস, যদিও মঙ্গলবারের কর্মসূচিতে তাদের সমর্থন ছিল না। ছাত্র সমাজের এই আন্দোলন কার্যত চাপের মুখে ফেলল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও অরাজনৈতিক এই আন্দোলনকে তৃণমূল কংগ্রেস বলছে রাজনৈতিক, কারণ এর পেছনে সরাসরি সমর্থন দিয়েছে বিজেপি। যদিও বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে আগামী 3 সেপ্টেম্বর পৃথকভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। কলকাতার ধর্মতলা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।